স্যার, সকালবেলা তো আপনি আমার চাকরি খাই বয়ে আছেন, আমার চেয়ারে বইছেন কে? দেখে যদি বইবেনি তাহলে আপনি চাক্কারা গদির চেয়ারে বইবেন। কপুর, এদিকে আয় তো শোনা। তুই কিরম আছস? গরিবে যেমন তা এইরকমই আর কি। আর গো, কি হয়েছে আপনার? মন খারাপ কে? সকাল বেলায় একটা খারাপ স্বপ্ন দেখছি, ঘুমটা ভেঙে গেছে, পরে আয়া পড়লাম তরে না। কি কি স্বপ্ন দেখছেন? কারে নিয়ে স্বপ্ন দেখছেন? আমারে কোন স্যার, আমার খব নামা একটু একটু পড়া আছে, আমি মানি করে দিওর পাবো। কারে নিয়ে স্বপ্ন দেখছেন স্যার? পোলারি নিয়ে। কি স্বপ্ন দেখছেন পোলারি নিয়ে? হোলার হোলার মাডা একলা একলা থাকে তো, কথাবার্তাও হয় না আমার সাথে। স্বপ্নটা পালা দেখছি না। তো পোলাটি মরে গেছে? মন খারাপ করেন না স্যার, আমার পড়া আছে খব নামা। আপনার মানুষের বিপদ দেখলে এটা পরে হয়, তারপর বিপদ তো আল্লাহ পাক সবাই হেফাজত করুক। আপনি চিন্তা করেন না, আপনার পড়ার কিছু হইব না। তাই যেন হয়, খারাপ লাগতেছে। আমি একেবারে সত্যি কথা কইতেছি, আমি নিজে পড়ছি খব নামা, আপনার পড়ার কিছু হইব না। সালাম, একটু বাড়িতে ফোন করে খোঁজ খবর নে তো, সবাই ঠিকঠাক আছে কিনা। আচ্ছা কাকা, আমি আব্বার ফোন দিয়ে খবর লাগাইতেছি। আচ্ছা দুঃখ খবর, থাক থাক, সালাম থাক। স্যারে স্বপ্ন দেখছে তার পোলারে নিয়ে, খারাপ স্বপ্ন। আমি কইলাম আপনার লোককে নিয়ে খারাপ স্বপ্ন দেখলে মন খারাপ করার কিছু নাই, এটা অন্যের হয়। তুমি মন খারাপ করছো কে? তুমি তো আপনা না, তুমি তো দুঃসম্পর্কের বাসটা। ডরাইতেছ? তোমার কিছু হইব কিনা? কাকা, কাকা আমার আপন চাচা, আর যার কথা কইছে আমার চাচা ভাই আপন। পরে তো পরে তো আব্বা মা নাস্তা করছে? করবে না কেন? তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে না আমার, ওইটা 20 লাখ 50 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাই দাও। ঠিক আছে। কি জন্য? কি জন্য মানে? টাকা লাগবে এই জন্যে। প্রশ্ন করতেছো কেন? আরে আশ্চর্য, আমি এমনি জিজ্ঞেস করলাম। কেন জিজ্ঞেস করবা? এটা তোমার কাজ নাকি? স্টার্ট করতেছে। সূর্য, এই নিপা, এ আম্মা কি ওষুধ খাইছে? হ্যাঁ, ও জামাই আমার নিফা নিজ হাতে বিয়ান্ডে ওষুধ খাওয়ায়। বিয়ান্ডে কয়টার সময় কোন ওষুধ খাওয়ান লাগবো নিফা নিজ দায়িত্বে মনিটরিং করে। এইটা লয়ে তুমি বাইকবো না। তোমারে আমি যেই কামটা দিছিলাম সেইটা লয়ে ভাবছুনি কদ্দুর আগাইছো। কোনটা মা? উমা, বুঝলে গেছো গা? আরে না বিলার নবাবের বিয়াটা, এইটার লয়ে দেরি করতে হয় না, বুঝছো? আগে আক্ট করাইলাম, এরপরে তে বিয়ার অনুষ্ঠান করাম। ফাইজা, ফাইজা, ফাইজাটা তুমি এখনো রেডি করো নি? এরকম কথা হইলো? কি করো সারাদিন বসে বসে? এই যে আসছি। কি মামনি, কি করতেছিলে তুমি? দাদির সাথে কথা বলছিলাম। রেডি হতে হবে না, তোমার স্কুল আছে না? জামাই, হ্যাঁ জামাই, কি জামাই, বলেন?
তুমি ঠিক আছো তো? থাকবো না কেন বলেন না কিসে? ওই নাবিলা নবাবের বিয়েটার কথা কইতেছিলাম। দেখেন মা, সবকিছুতে না একটা সামঞ্জস্যতা থাকতে হয়। কোথায় আপনার ছেলে আর কোথায় নাবিলা, তার সাথে কি তার যায়? যাইতো না কে রে, অসামঞ্জস্যতা কোথায় হেন? আর তোমার প্রবলেম কি আমি তো সেটাই বুঝতেছি না। নবাব খারাপ ছেলে কোথায়? সে তো ভালো ছেলে একটা। আমি কি বলছি সে খারাপ ছেলে? তুমি জিনিসটা বুঝো না, তোমার ভাই বুঝো না, তার সাথে কি তার যায়? জিনিসটা তো বুঝতে হবে। এই নবাব করে বাইরে গেছে। তারে সে যখন বাসায় আসবে, আসার পর তোর বোনের সামনে দাঁড়া করাইয়া পার্থক্যটা বুঝাইস, ঠিক আছে? এটা যে পার্থক্য আছে, পার্থক্যটা বুঝতে হবে, না বুঝলে হবে না। মামনি চলো 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 বাবা, চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসো বাবা, কমন। রে আগুনে না দেখি। আম্মা, হ্যাঁ ঝামেলা একটা আছে, বুঝতেছো তুমি? বুঝতেছি, ব্যবহারটা দেখলা তুমি? পুরাটাই বুঝছি। একটু আগে টাকা চাইছে, জিজ্ঞেস করছে কেন লাগবে, এরকম করে উঠছে মানে মানে কি একটা জিজ্ঞেস করছি আমি। কে চাইছে? হ্যাঁ, কি টেহা? ওই অ্যাকাউন্টের টাকা 50 লাখ টাকা চাইছে। 50 লাখ টেহা খাইছে? তাহলে তো দুইজনে উড়াল দিব। হ্যাঁ, ডরে কিছু নাই, আমি থাকতে কেউ কাউরে উড়াল দিতে পারতো না। মা, হ্যাঁ তো বিজনেসও লাগতে পারে না, এটার জন্য তো চাইতে না। আরে বিজনেসের লাগে তো আমাকে বলে সব সময়। আজকে তো এমনি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে এমন ব্যবহারটা করলো। সব সময় কি সব কথা সবাই তোমাকে বলবে? সবার তো একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, নিজের কিছু ব্যাপার থাকতেই পারে, নাই শেয়ার করতে পারে। আরে বাপরে, আইসে ব্যক্তিত্ব অলি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার ব্যক্তিত্ব কি তা? হ্যাঁ মা, সবকিছু তো সবাই বলবে না। কইবো, 100 বার কইবো। জামাই ফেডের কথা বউ জানবো, বউর ফেডের কথা জামাই জানবো। তোর বিয়াও দেউমনে জামাইর বেলায় তখন মুখ কাটতে বয়ে থাকবো নি, তখন ঠিক সব জিগাইবা গুনুর গুনুর ফুনুর ফুনুর করে। বাপরে বেটা, তেজ কিতা তেজ একটু রে বেড়া চিকতারে না। হ্যাঁ, সব কিছু বাইক করে লাম। স্যার, কেউ কি মরছে? কি বললা তুমি? মানে কারো কোনো বিপদ হয়েছে? তুমি আমার সাথে মস্করা করো? দেখছেন আঙ্কেল, আপনি যেখানে আছেন সেখানে আপনার সামনে আপনার দারোয়ান কিভাবে কথা বলতেছে, তার টোনটা দেখছেন? হ্যাঁ, এটা কোনো কথা? সবসময় কিন্তু আঙ্কেল মনে কিছু নিয়েন না, মানে মন মেজাজ ভালো থাকে না। যেখানে আপনি দাঁড়ায় আছেন, কেন সে এই ধরনের কথা বলবে আমার সাথে? বাবা প্লিজ চুপ থাকো না। এই শহীদ, ও হয়েছে কি, আজকে সকালবেলায় যখন ঘুমাইতেছিলাম একটা বাজে স্বপ্ন দেখছি। স্বপ্নটা দেখে খুব দুশ্চিন্তা হইতেছিল। এই কারণে এই বিল্ডিং এ যারাই আছে সবারই খোঁজ খবর নিতেছি। তারই অংশ হিসেবে গফুর তোমার জিজ্ঞেস করছে, কিন্তু জিজ্ঞেস করাটা সুন্দর হয় নাই। সকাল সকাল কমেডি এই গেটে গুলো। শহীদ ভাই, ভোর রাইতের স্বপ্ন তো সত্যি হয়। এর লিগে গফুর কাকায় জিগাইছে। আপনার আমার আপনার মানুষ না। আঙ্কেল, এগুলো কুসংস্কার। যখন মানুষ স্ট্রেসে থাকে বা তারা যখন ঠিক মতো ঘুমাতে পারে না, তখন তারা এসব দেখে। অথবা যখন তারা কিছু চিন্তা করে আর যেটা কারোর সাথে শেয়ার করতে পারবে না, তখন তারা এইসব স্বপ্ন দেখেছে। সিম্পল। গফুর গেটে গুলো তো চলো। মন খারাপ করো না। বাহ, খবর দেখছেন? আজকালকার ছোট ছোট পোলাপান কি পরিমাণ খেলেন। স্যার, আমি খোয়াব নামা পড়া আদমি। আপনি ক্যাশরা নেয় কি কইলো এইটা নিয়ে বসে আছেন? তোর একটা কথা কই, ও অনেক দিন যাবত তুই আমার এনে চাকরি করস। এখন আর তুই দারোয়ান না, তুই আমার পরিবারের সদস্য। পরিবারের সাথে যেভাবে কথা বলা যায়, বাইরের মানুষের সাথে এভাবে কথা বলতে হয় না, এটা অন্যায়। ভাড়াটিয়াদের সাথে তুই এভাবে কথা বলিস না, তোর ব্যবহারের সমস্যা আছে। ব্যবহারের সমস্যা আছে, মুখে একটা কথা এলো আর কয়ে হলাইলো। কাকা, এই তোমার খোয়াব নামার বই কি সত্য? সত্য না হলে কোনো বই লেখা হয়? লেখাপড়া করছো, বইয়ের মর্ম বুঝো। কি পাস দিছো তুমি? লেখাপড়া তো করছি, কিন্তু এই খোয়াব নামা বই পড়ি নাই। কি পাস দিছো? পাস দিছি, ইঞ্জিনিয়ারিং পাস দিছি, তারপর আবার ডিগ্রি পাস দিছি। একটা মূর্খ ফ্যামিলিতে চাকরি নিয়ে লেখাপড়ার কোনো দাম পাইলাম না। বেটা, খোয়াব নামা পড়ে দেখ, তারপর বুঝবি লেখাপড়া কি। এটা আমাদের গল্প।
কাইরুল, চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব, যেতে যেতে তোমাকে একটা বেরি পানি ঘটনা শোনাবো, চলো। নবাব, আমি যাব না, তুমি যাও। তুমি আমার সাথে যাবে না? ইদানিং একটা জিনিস লক্ষ্য করেছি কাইরুল, ইউ আর চেঞ্জ, টোটালি চেঞ্জ, তুমি বদলে গিয়েছো, ইউ ইগনোর মি। নবাব, তুমি ভুল বুঝো না আমাকে। এই নবাবকে কি তোমার বলুদ মনে হয়? না। তোমার কি মনে হয় আমি কিচ্ছু তা বুঝি না? না না না, হ্যাঁ, আমি সব কিছু বুঝি। তুমি আর আগের কাইরুল নাই, আমি যেই কাইরুলকে চিনতাম তুমি টোটালি বদলে গিয়েছো। সমস্যা নাই কাইরুল, মানুষ দুঃখ পেলে বদলায়, এই নবাব দুঃখ পেয়েছে, নবাবও বদলিয়ে যাবে। নবাব, আমার আসলে মনটা তো ভালো না তো। সেটাই তো, তোমার মনটা কেন খারাপ কাইরুল? আমাকে খুলে বলো, আমি কাউকে কিচ্ছু তো বলবো না, বলো বলো। এই যে তোমার সাথে ঠিক মতো কথা বলতে পারলাম না, এই কারণে তুমি যে কষ্ট পেয়েছো, এই কারণে আমার মনটা খারাপ। আরে বোকা, তুমি যে বুঝতে পেরেছো যে আমি কষ্ট পেয়েছি, এটা বুঝতে পেরেছি দেখে তো আমার মন পুরোটা ভালো হয়ে গেছে, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু তা নাই। চলো কাইরুল, এখন আমরা বাইরে যাবো, আসো। আর বেরি পানি ঘটনা তো আমি তোমাকে এখনই শোনাবো, চলো। হ্যাঁ বলো। কই, তুমি তো এখনো তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠালে না। কেন লাগবে বলো, পাঠিয়ে দিচ্ছি। আরে আশ্চর্য ব্যাপার, কেন কারণটা বলতে হবে? তোমার অ্যাকাউন্টে আমার টাকা, সেটা তুমি আমার অ্যাকাউন্টে দিয়ে দিবা, ব্যাস। কেন তুমি এটা নিয়ে পেঁচাচ্ছ বারবার? আরে বাবা, আমি তোমার ওয়াইফ, ওয়াইফ হিসেবে টাকাটা কেন লাগবে সেটা আমি জানতে চাইতেই পারি। বউ দেখো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু এটা নিতে পারতেছি না। তুমি আমার টাকা দিয়ে দিবা, শেষ, আমার অ্যাকাউন্টে ঢুকে দেবে, এইটাই তো। আবার তুমি কেন এটা নিয়ে করতেছো? কারণটা বলো, এখনই পাঠিয়ে দিচ্ছি। মো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তুমি জিনিসটা বুঝতেছো না, তুমি বারবার আমাকে রিপিট করাচ্ছ। আর আমি তোমার পরে ফোন দিচ্ছি। জামাই কি তো টেহাসা? কারণটা বলছে না। বলছে না, গাপলা আছে জানো। তোর জামাই কারণটা যদি কয়ও, সেই কারণটা আগে আমারে জানাইবে, আমি কারণটা আগে জানুম, তারপরে তোরে যখন গ্রিন সিগন্যাল দেম তখন তুই টেহাটা দিবে, বুঝছস? আচ্ছা। তোর জামাইয়ের মিশা কথা কোন অভ্যাস আছে। স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে ওয়ারিড? না, কি জন্য আসছো সেটা বলো। স্যার, ফাইলটা দেখে। রাখো। স্যার, আপনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, মানে হালকা লাগবে স্যার। কি বলবো বলো নাবিলা, মানে আমার টাকা আমার ওয়াইফের অ্যাকাউন্টে, যখন টাকাটা আমার লাগবে সে আমাকে টাকাটা দিচ্ছে না কেন? তাকে জানাতে হবে টাকাটা আমি কোথায় কোন জায়গায় খরচ করব। এটা কোনো কথা? এইটা তো ঠিক না। না ম্যাম, এটা ঠিক করতেছে না। ম্যামের জায়গায় আমি হলে এটা কখনোই করতে পারতাম না, ইনফ্যাক্ট কোনো ওয়াইফই করতে পারে না। আপনার টাকা আপনার লাগবে, এখানে তো কজ জানানোর কি আছে? না, এটা উচিত না। কিন্তু স্যার, আপনার কেমন অ্যামাউন্ট লাগবে, মানে আমি যদি কোনো হেল্প করতে পারি? তুমি তো ছোট মানুষ, এতগুলো টাকা কিভাবে কোথা থেকে ম্যানেজ করে দেবে? আমার তো অ্যারাউন্ড 40 থেকে 50 লাখ লাগবে। 40-50 লাখ? স্যার, এত বড় অ্যামাউন্ট মানে কি জন্য লাগবে? আমাদের অফিসেও তো এখন কোনো টাকা লাগবে না। আমার আম্মা অসুস্থ, ব্রেন টিউমার হয়েছে। ও, আম সো সরি স্যার। আমি জানি না আপনাকে কি বলে সান্ত্বনা দিব। আমি দোয়া করি উনি সুস্থ হয়ে যাক। স্যার, এটা জানার পরও ম্যাম আপনাকে টাকা দেয়নি, এটা খুব খারাপ করেছে। না, এটা একদম ঠিক করেনি। না, আমি তো তাকে বলিনি। স্যার, কেন বলেননি? এত বড় একটা বিষয়, আপনার তো উচিত ওনার সাথে সরাসরি বসে কথা বলা। উফ, আমি কেন বলবো? টাকাটা তো আমার প্রয়োজনই তো আমার লাগবে। এক্স্যাক্টলি স্যার। আর স্যার, আপনার টাকা, আপনি টাকা নিয়ে আপনার মায়ের চিকিৎসা করবেন নাকি পুকুরে ফেলে দেবেন, এটা তো আপনার বিষয়। আপনি ম্যামের সাথে সরাসরি কথা বলেন। আর স্যার, এটা নিয়ে কোনো স্ট্রেস নেওয়া যাবে না। আমি দেখছি স্যার, আর আমি আপনার জন্য একটা স্ট্রং করে কফি আনছি, তারপর এটা নিয়ে কথা বলবো।
আভামনি, আভামনি, হ্যাঁ? কিছু মনে করেন না, মানে মূর্খ মানুষ তো, একটা বিষয় জানার লেগে মনটা আঁকুপাকু করতেছে। বলেন না চাচা। আপনাকে পরিবারে আগে অনেক শান্তি ছিল, এখন মনে হয় পরিবারটা অশান্তিতে ভরে গেছে। মানে বিষয়টা কি কোন তো, মানে এই যে আপনি সুন্দর আছেন, কিন্তু মনে হইতেছে মুখের উপর দিয়ে মেঘ ভেসে যাইতেছে। শহীদ স্যার আমার খুব অপছন্দ, তারপরও হ্যাঁ যখন মন খারাপ করে আসে আমার বুকটা ফাইটে যায়, বিশ্বাস করেন। হ্যাঁ খারাপ লোক, তারপরও চাচা, মানুষ তো কেউই খারাপ হয় না, শুধু সময় সিচুয়েশন মানুষকে এক একটা জায়গায় নিয়ে যায়। আর সব বাসায় তো ছোটখাটো টুকটাক ঝামেলা হয় না, ঠিক হয়ে যাবে। আফা আপনি এত সুন্দর খেয়ে খালি সুন্দর চিন্তা করেন, কোনো অসুন্দর চিন্তা আপনার মাথায় আসে না। আমার মনটায় কি কয় জানেন, সারাদিন এনে বয়ে বয়ে আপনার বন্দনা করি। কাকা, তোমরা কিসের কথা কইতাছিলা গো? তোমার বিয়ের কথা কইতেছিলাম। যা, মিছা কথা কইতাছ। হাসা কথা কইতেছি, গফুরে শুনছো কোনোদিন মিশা কথা কয়? তুমি একটা মিছার বস্তা, আমি জানি। কাকা, তুমি পাপার লাগে কিন্তু আমারে মানাইবো ভালো। কেমনে? আফামনি হইতেছে একটা মেধাবী হরিণ, আর তুমি হইতেছো মূর্খ গন্ডার, কেমনে মানাইবো? অসুবিধা নেই, এরপরও মানাইবো। চিন্তা করে দেখছি, বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষ তোর মতো ছাগল। আর এটা দেখেন স্যার, এই জায়গাটা দেখছেন স্যার, এটা স্যার অন্যরকম একটা অ্যাস্থেটিক ভাইব দেয় স্যার। আর এই ঝর্ণাটা, ও মাই গড স্যার, এই ঝর্ণাটা আমরাও দেখতে যাইতে চাই। হ্যাঁ স্যার, না না না, শুনো ওই নাবিলা, এই যে তোমরা যে প্রজেক্টটা, যে ঝর্ণাটা দেখাইলা, হে না আমরা না মৌ বুক দাও, আমরাও গেলাম, মৌ গেল। আসলে ম্যাম হয়েছে কি, আমাদের ফরেন কিছু ক্লায়েন্ট আসবে, তো আমি স্যারের সাথে ওটা নিয়ে ডিসকাস করছিলাম যে ন্যাচারাল কোনো একটা জায়গায় যদি রাখা যায়। ফরেন ক্লায়েন্ট আইলো, আমরাও গেলাম, ও পরিবার যাইতে পারে না? যাইতে তো পারে। হ্যাঁ স্যার, হতে পারে কিন্তু। হ্যাঁ, তোমার পোশাকটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। আপনারা তাহলে কথা বলেন, আমি আসি ম্যাম, প্লিজ। বউ, অফিসের স্টুডেন্ট। ছেড়ে জামাই, তুমি কি তা কাজে বেশি ব্যস্ত আছিলা? না মা, আমি তো সেটা বলি নাই। বললাম যে আমার অফিসে তো আমি কাজের মাধ্যমে থাকি, এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয়। হ, দেখতেছিলাম তো জামাই, তুমি খুব হাসি খুশি আছিলা, কাজে ব্যস্ত আছিলা। আমরা দেখা তোমার মুখটাকে চুপসে গেছে গো জামাই। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন গল্প নিয়ে আসছি। গল্পটির নাম হচ্ছে যে বাড়িটা এখনো অপেক্ষা করে। আজ আমি যে গল্পটা বলতে চাচ্ছি এটা হয়তো আপনার জীবনের গল্প নয়, কিন্তু এটার মধ্যে থাকা কথাগুলা অবশ্যই কিছু কথা আপনার জীবনের সাথে মিলে যাবে। গল্পটা শুরু করছি। গল্পটার নাম হচ্ছে যে বাড়িটা এখনো অপেক্ষা করে। গ্রামের নামটা কেউ ঠিক মনে রাখে না, মানচিত্রে নেই, গল্পেও আসে না, কিন্তু এই গ্রামটার ভিতরে একটা বাড়ি আছে যে বাড়িটা আজও কাউকে খুঁজে ফেরে। আমি তখন ছোট, বাবার হাত ধরে আমার পৃথিবী শেষ হতো। বাবার হাত ধরে আমার পৃথিবীর শেষ হতো। বাবার নাম ছিল আব্দুল কাদের। গ্রামের মানুষ তাকে কাদের মিয়া বলে ডাকতো। ডাকের ভিতর সম্মান কম, অভ্যাস বেশি। আমাদের বাড়িটা ছিল কাঁচা, মাটির দেওয়াল, টিনের চাল, উঠোনে একটা পেয়ারা গাছ। মা বলতো এই গাছটা বাবার মতো চুপচাপ থাকে কিন্তু ফল দেয়। মানে বাবারা চুপচাপ থাকে কিন্তু একটা ফ্যামিলিকে ঠিকই তারা ফল দিয়া যায়। আমার একটা ছোট বোন ছিল লাইলি, আর ছিল একটা বড় ভাই রাশেদ। আমি ছিলাম মাঝখানের সন্তান, যাকে কেউ ঠিক করে বুঝে না। বাবা খুব বেশি কথা বলতেন,
বাবা খুব বেশি কথা বলতেন না, কিন্তু যখন বলতেন মনে হতো উনি কথা না সময় কথা বলছেন। প্রতিদিন ভোরে বাবা নামাজ পড়ে বের হতেন। খেতে কাজ, কখনো ইটের বোঝা টানা, কখনো কারো জমিতে দিন মজুরি, রোদে পড়তো তার পিঠ, কিন্তু অভিযোগ করতেন না। একদিন আমি জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি এত কষ্ট করো কেন? বাবা একটু হেসে বলেছিল, কারণ তোদের হাসিটা আমার কাছে সব। আমি তখন বুঝিনি, কিন্তু ঋণ যে কতদিন শোধ হয় না সেটা বুঝতে সময় লাগে। মা ছিলেন নীরব এক যুদ্ধক্ষেত্রে। চুলে পাক ধরার আগে জীবনের ভার পড়েছিল তার মাথায়। তিনি কখনো আমাদের সামনে কাঁদতেন না, রান্নাঘরের দুয়ার চোখ জ্বালা অজুহাতের মুখ লুকাতেন। রাশেদ পড়াশোনায় ভালো ছিল। বাবার স্বপ্ন ছিল ও একদিন শহরে মানুষ হবে। গ্রামের মানুষ যখন বলে ও ছেলে অনেক দূরে যাবে, বাবা তখন চোখ নামিয়ে হাসতেন। কিন্তু গ্রামের দূরে যাওয়া মানে শুধু রাস্তা বদলানো না, মানুষ বদলে যাওয়া। এক সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলেন। আমরা প্রথমে ভেবেছিলাম হাটে দেরি হয়েছে। মা চুলায় ভাত চাপিয়ে রাখলেন। লাইলি বাবার দরজার দিকে তাকাচ্ছিল। রাত নামলো, ভাত ঠান্ডা হলো, বাবা এলেন না। গ্রামে কেউ এসে বলল কাদের মিয়া নাকি শহরের দিকে গেছে। কাজের কথা ছিল। মা কিছু বললেন না, শুধু চুলার আগুন নিভিয়ে দিলেন। সেই প্রথম আমি বুঝলাম, কিছু আগুন নিভে গেলে গড় ঠান্ডা হয় না, শূন্য হয়। তারপরের সপ্তাহ বাবার কোনো চিঠি এলো না, কোনো খবর না। শুধু উঠোনে পেয়ারা গাছটার ফল ঝরতে থাকলো, যেন কাউকে খুঁজে পাচ্ছে না। রাশেদ একদিন বলল, বাবা আর ফিরবে না। মা তখন প্রথমবার আমাদের সামনে কাঁদলেন। চোখে পানি পড়ল মাটিতে। আর আমি বুঝলাম এই বাড়ির ভিতর এখন থেকে শব্দ হবে কম, অপেক্ষা হবে বেশি। মানে এটাই বুঝাইছে যে তার বাবা তাদেরকে না বলেই শহরে গেছে। আর কবে আসবে, কবে কি হবে, এইসব কোনো কিছু বলে যায় নাই। তাদের এখন শুধু অপেক্ষার প্রহর গুনতে হবে। এইভাবেই তাদের জীবন কাটছিল। আর আমরা 3 ভাই বোন বুঝে গেলাম, বাবা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শৈশবও চুপচাপ শহরের দিকে হাঁটা দিয়েছে। বাবা যাওয়ার পর ঘরে একটা চেয়ার খালি থাকতো। খাওয়ার সময়, সন্ধ্যার সময়, এমনকি জ্বরের রাতে চেয়ারটা খালি থাকতো, কিন্তু কেউ সেখানে বসতো না। মা চেয়ারটা সরাননি, মনে হতো উনি ভয় পান। চেয়ারটা সরালে যদি বাবা ফেরার পথে হারিয়ে যায়। সংসার হঠাৎ খুব ভারী হয়ে গেল। রাশেদ তখন ওই স্কুলও পড়ে, আমি পড়ি, লাইলি তো আরো ছোট। কিন্তু বাবার অনুপস্থিতিতে আমাদের সবাইকে বড় করে দিল ভুলভাবে, অসময়ে। মা বাড়ির পাশে লোকজনের বাসায় কাজ নিলেন, কখনো থালা ধোয়াই, কখনো কাপড় কাচা। ফিরে এসে বলতেন, মানুষের বাড়ির কাজ করতে কোনো লজ্জা নেই। কিন্তু রাতে উনি নিজের দিকে তাকাতে পারতেন না। রাশেদ একদিন বলল, আমি আর স্কুলে যাব না। মা তাকিয়েছিলেন অনেকক্ষণ, তারপর শুধু বললেন ঠিক আছে। সেই ঠিক আছের ভিতরে একজন মায়ের স্বপ্ন ভাঙার শব্দ ছিল, যে শব্দর বাহিরে কোনো শব্দ হয় না। রাশেদ হাটে কাজ নিল। আমি তখন বুঝিনি ভাই মানে শুধু রক্তের সম্পর্ক না, ভাই মানে বাবার ছায়া। লাইলি বাবার কথা ভুলে যাচ্ছিল। কখনো জিজ্ঞাসা করতো, বাবা কি সত্যি আমাদের ছিল? এই প্রশ্নের মায়ের চোখে যে কষ্ট দেখেছি, ওটা কোনো কান্না না, ওটার ভেতর জমে থাকা আর্তনাদ। আমি তখন বাবার মুখ মনে করার চেষ্টা করতাম, ভয় হতো যদি আমিও ভুলে যাই। একদিন গ্রামে একজন লোক শহর থেকে ফিরল। মা ছুটে গেলেন,
আমি দূর থেকে দেখছিলাম। লোকটা মাথা নেড়ে বলল, খোঁজ পাইনি। মা সেদিন আর কথা বলেননি, চুপচাপ উঠানে বসেছিলেন পেয়ারা গাছের নিচে। সেই রাতেই মা অসুস্থ হলেন, জ্বর, শরীর ব্যথা, নিঃশ্বাস ভারী। আমি তার পাশে বসেছিলাম। মা হঠাৎ আমার হাত ধরলেন, বললেন, যদি আমি না থাকি তুই ভাই বোনদের দেখিস। আমি কিছু বলতে পারিনি, কারণ তখন আমি শুধু সন্তান ছিলাম না, দায়িত্ব নেওয়ার বয়স হয়নি। কিন্তু সময় আমাকে বেছে নিয়েছিল। সময় আমাকে বেছে নিয়েছিল। মা বেঁচে গেলেন, কিন্তু সেই রাতের পর উনি আর আগের মানুষ ছিলেন না। হাসিটা কমে গেল, চুলে পাক ধরল দ্রুত, আর চোখে একটা স্থায়ী অপেক্ষা বসে গেল। গ্রামে তখন কথা উঠল, শহরে গেলে মানুষ আর ফিরে না। আমি বুঝলাম আমাদের বাবা হয়তো মানুষই হয়ে ফিরতে পারবে না। মানুষ হয়েই ফিরতে পারবে না। আর ঠিক সেই সময়ে রাশেদ শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। যে শহর আমাদের বাবাকে গিলে নিয়েছিল। যে শহর আমাদের বাবাকে গিলে নিয়েছিল। আর ঠিক সেই সময়েই রাশেদ শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। যে শহর আমাদের বাবাকে গিলে নিয়েছিল। মা কিছু বলেনি, কারণ কিছু সিদ্ধান্ত এমন থাকে যেগুলো আটকালে ভেঙে যায় আর ছেড়ে দিলে হারিয়ে যায়। রাশেদ যাওয়ার দিন ভোরে উঠেছিল, একটা ছোট ব্যাগ, দুটো জামা আর বাবার পুরনো গামছাটা নিয়ে। রাশেদ যাওয়ার দিন একটা ছোট ব্যাগ, দুটো ছোট জামা আর বাবার পুরনো গামছাটা। আমি জিজ্ঞাসা করেছিলাম, কবে ফিরবি? ও তাকিয়ে হেসেছিল, বলেছিল, ফিরতে পারলেই তো ফিরবো। এই কথাটা তখনও বুঝিনি, এখন বুঝি। কিছু মানুষ যাওয়ার সময় ফেরার সম্ভাবনা রেখে যায় না। বাস দাঁড়িয়েছিল গ্রামের শেষ মাথায়। মা দাঁড়িয়েছিল রাস্তার পাশে। লাইলি আঁচল ধরে কাঁদছিল। আমি কিছুই করছিলাম না, কারণ তখনও আমি বিশ্বাস করতাম সব চলে যাওয়ার মানেই হারিয়ে যাওয়া না। বাস ছেড়ে দিল, দুলো উঠল, রাশেদ হাত নাড়ালো। আর আমাদের উঠোনে বাবার পর আরেকটা ছায়া কমে গেল। শহর থেকে প্রথম চিঠিটা এসেছিল 2 মাস পর। রাশেদের হাতে লেখা, কাপা কাপা। আমি ভালো আছি, একটা কারখানায় কাজ পেয়েছি, মাকে বলিস চিন্তা না করতে। মা চিঠিটা বুকের কাছে চেপে ধরছিল। অনেকদিন পর সেদিন উনি একটু হাসলেন। আমি তখন বুঝলাম, আশা মানুষকে বাঁচিয়ে রাখে, যদিও সেটা মিথ্যা হয়। কিন্তু শহর ধীরে ধীরে চিঠি খেতে শুরু করলো। চিঠি কমে গেল। শেষ চিঠিটা এসেছিল একদিন, কাজটা খুব কঠিন, রাতে ঘুম হয় না, তবু চেষ্টা করছি। এরপর আর কিছুই না। মা প্রতিদিন বিকালে রাস্তার দিকে তাকিয়ে থাকতেন, যেন শহর থেকে কেউ হেঁটে আসবে। লাইলি তখন বড় হচ্ছে, বাবা আর ভাই দুজনের মুখে তার কাছে আবছা হয়ে যাচ্ছে। একদিন সে বলল, আমাদের বাড়িতে পুরুষ মানুষই কেউ নেই। এই প্রশ্নটা শুনে মা রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আমি বাহিরে বসেছিলাম। ভিতর থেকে কান্নার শব্দ আসছিল না, শুধু থালা পড়ে যাওয়ার শব্দ। এক রাতে গ্রাম থেকে একজন লোক এলো, শহর থেকে ফিরেছে। মা দৌড়ে গেলেন। আমি দূরে দাঁড়িয়েছিলাম। লোকটা বলল, কারখানায় একটা দুর্ঘটনা হয়েছিল। মায়ের হাত কাঁপছিল। লোকটা বলল, রাশেদের নাম ছিল আহতদের তালিকায়। মা বসে পড়লেন। কেউ বলল না।
সে বেঁচে আছে না মরে গেছে। শহর আবারও আমাদের কাছ থেকে নিশ্চিত কিছু কেড়ে নিল। কয়েকদিন পর খবর এলো রাশেদ বেঁচে আছে, কিন্তু সে আর আগের মতো না। আমি প্রথমবার শহরে গেলাম, হাসপাতালে করিডোরে হাঁটছিলাম। রাশেদ শুয়েছিল, চোখ খোলা, কিন্তু ভিতরে কেউ নেই। সে আমাকে চিনল না। ডাক্তার বলল মাথায় আঘাত লেগেছে, মনে রাখার শক্তি অনেকটাই চলে গেছে। আমি কিছু বলিনি, কারণ তখন আমি বুঝেছিলাম আমাদের পরিবারের পুরুষ মানুষদের শহর শুধু শরীর নয়, স্মৃতিও কেড়ে নিচ্ছে। রাশেদ গ্রামে ফিরল, কিন্তু সে ফিরল না। সে সারাদিন উঠোনে বসে থাকতো, পেয়ারা গাছের দিকে তাকিয়ে থাকতো। একদিন সে আমাকে কিছু জিজ্ঞাসা করলো, এই গাছটা কার? আমি বলছিলাম বাবার। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবাকে? আর ঠিক তখনই আমি বুঝলাম এই বাড়িতে এখন শুধু মানুষ না, স্মৃতিগুলো এক এক করে মরে যাচ্ছে। স্মৃতিগুলাও এক এক করে মরে যাচ্ছে। আর ঠিক তখনই আমি বুঝলাম স্মৃতিগুলাও এক এক করে মরে যাচ্ছে। রাশেদ আগের মতো কথা বলতো না। হাসতো না, চিৎকারও করতো না। সে শুধু বসে থাকতো উঠোনে, পেয়ারা গাছটার নিচে, যেন গাছটার শেকড়ের ভিতর কোনো উত্তর লুকিয়ে আছে। মা প্রতিদিন সকালে তাকে ডাকতেন, রাশেদ খাইতে আই। রাশেদ তাকাতো, চুপচাপ থাকতো। তারপর কখনো কখনো বলতো, আমার নাম কি? এই প্রশ্নটা মায়ের বুকে প্রতিদিন নতুন করে কিছু ভেঙে দিত। কিন্তু মা কাঁদতেন না, তিনি শুধু বলতেন, তুই আমার ছেলে। লাইলি তখন কিশোরী, তার চোখে প্রশ্ন জমতে শুরু করলো। সে বাবাকে চিনে না, ভাইকে চিনে না, আর মাকে দেখছে প্রতিদিন একটু একটু করে ফুরিয়ে যেতে। একদিন সে বলল, আমরা কি সব সময় এভাবেই থাকবো? আমি উত্তর দিতে পারিনি, কারণ কিছু প্রশ্নের উত্তর সময় নিজেও জানে না। গ্রামের লোকজন কথা বলতে শুরু করলো, এই বাড়িতে ছায়া বেশি, ওদের কপাল খারাপ, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। মা শুনতেন, কিন্তু কিছু বলতেন না কিছু। একদিন রাতে আমাকে বললেন, লাইলি বিয়ে দিতে হবে। আমি চুপ করেছি। আমি জানতাম এই বাড়ি থেকে আর একজন গেলে এই উঠোনটা আর কেউ ধরে রাখতে পারবে না। লাইলির বিয়ে হলো পাশের গ্রামে। বিদায়ের সময় সে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি কিন্তু আমাকে ভুলে যেও না। আমি বলেছিলাম, ভুলে যাওয়ার মতো মানুষ আর নেই। সে কেঁদেছিল, আমি কাঁদিনি, কারণ তখন আমি বুঝে গিয়েছিলাম এই বাড়িতে কান্না জমে থাকে, বের হয় না। মা তখন খুব অসুস্থ, হাঁটতে কষ্ট হয়, রান্নাঘরে দাঁড়াতে পারেন না। একদিন সন্ধ্যায় তিনি আমাকে ডাকলেন। রাশেদ উঠোনে বসেছিল। মা বললেন, তোর বাবা কোনো খোঁজ পেলে আমাকে জানাস। আমি মাথা নাড়ালাম, কিন্তু ভিতরে জানতাম খোঁজ পাওয়ার মতো কেউ আর নেই। এক রাতে মা ঘুমের মধ্যে বাবার নাম ডাকলেন অনেক জোরে। আমি দৌড়ে গেলাম, মা চোখ খুলে বললেন সে এসেছে। আমি বললাম, না মা। মা চুপ করে রইলেন, তারপর বললেন, তাহলে আমিই যাব। মা চলে গেলেন এক ভোরে, খুব শান্তভাবে। রাশেদ কিছুই বুঝল না। সে শুধু জিজ্ঞাসা করলো, উনি কোথায় যাবে এবং উনি কোথায়? আমি বলেছিলাম, মা একটু দূরে গেছে। সে মাথা নাড়ালো আর আবার পেয়ারা গাছটার দিকে তাকিয়ে রইল। গ্রামে তখন আর কেউ আমাদের বাড়িতে আসে না, শুধু বাতাস আসে আর স্মৃতি আসে। আমি তখন বুঝলাম এই বাড়িটা এখন আমাকে ধরে রেখেছে। আমি আর মানুষ না, আমি এই বাড়ির পাহারাদার। আর সেই পাহারা দিতে দিতেই একদিন হঠাৎ করে শহর থেকে একটা পুরনো চিঠি এসে পৌঁছালো। আর সেই পাহাড় থেকেই শহরে একটা পুরনো চিঠি এসে পৌঁছালো।
চিঠিটা ছিল হলুদ হয়ে যাওয়া, গাম ছেঁড়া, ডাকঘরের সিল প্রায় মুছে গেছে। আমার নাম লেখা ছিল না, বাবার নাম লেখা ছিল। হাত কাঁপছিল আমার। চিঠিটা খুলতে ভয় লাগছিল, কারণ কিছু সত্য দেরিতে এলে আর সত্য থাকে না, শুধু ক্ষত হয়। চিঠির ভিতর লেখা ছিল, কাদের মিয়া, আপনি যদি বেঁচে থাকেন এই চিঠিটা আপনার জন্য। আমি জানি না আপনি আর ফিরবেন কিনা, কিন্তু যেদিন আপনি শহরে অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি আপনাকে হাসপাতালে দেখে এসেছিলাম। আপনি তখন নিজের নামও বলতে পারছিলেন না, শুধু বলেছিলেন আমার ছেলেগুলো, আমার মেয়েটা। আপনি আর ফিরেননি। হাসপাতাল থেকে কবে কোথায় গেছেন আমি জানি না। অনেক দেরিতে এই ঠিকানাটা পেয়েছি। চিঠির নিচে তারিখ ছিল বাবা চলে যাওয়ার 3 মাস পর। আমি চিঠিটার বাজ করে বসে পড়লাম। রাশেদ আমার পাশে ছিল। সে জিজ্ঞাসা করলো, কিসের কাগজ? আমি বললাম, বাবার। সে চিঠিটার দিকে তাকালো, তারপর বলল, বাবা কি আসবে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, না। সে মাথা নাড়ালো, যেন এই উত্তরটা সে আগেই জানতো। সেদিন সন্ধ্যায় আমি উঠানে দাঁড়িয়েছিলাম, পেয়ারা গাছটার পাতা ঝরছিল। হঠাৎ বুঝলাম এই বাড়িতে কেউ আসার জন্য অপেক্ষা করে না। এই বাড়ি শুধু অপেক্ষা করতে জানে। বাবার জন্য অপেক্ষা করছে, ভাইয়ের জন্য অপেক্ষা করছে, মায়ের জন্য অপেক্ষা করছে, আর এখন আমার জন্য। রাশেদ একদিন খুব শান্ত গলায় বলল, আমি কি একদিন ঠিক হয়ে যাব? আমি বলেছিলাম, হয়তো। সে বলল, তাহলে বাবাকে খুঁজবো। আমি কিছু বলিনি, কারণ কিছু খোঁজ মনে থাকলেই করা যায়। লাইলি মাঝে মাঝে আসে, দূর থেকে বাড়িটার দিকে তাকাই। সে ভিতরে ঢুকে না, কারণ কিছু বাড়ি থাকে যেখানে ঢুকলে শ্বাস নিতে কষ্ট হয়। আমি এখনো এই বাড়িতেই থাকি। চেয়ারটা এখনো খালি, মায়ের হাঁড়িটা এখনো চুলার কোনায়, পেয়ারা গাছটা এখনো ফল দেয়। কখনো কখনো মনে হয় এই বাড়িটা মানুষ না, এই বাড়িটাই গল্প। একটা গল্প যেখানে কেউ পুরোপুরি যায় না, কেউ পুরোপুরি আসে না। শেষে শুধু এটুকুই বলবো, কিছু বাবা ফিরে আসে না, কিছু ভাই মনে থাকে না, কিছু মা অপেক্ষা করেই চলে যায়, কিন্তু কিছু বাড়ি আজীবন অপেক্ষা করে, আর সেই বাড়িটাই আমাদের ছিল। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।